আচ্ছা, আমরা এখন একটা অঙ্ক সমাধান করব। তো র্যামিলটা সবাই তোমাদের সকলের সামনে আছে, আমার সামনে র্যামিলটা আছে। তো এখান থেকে আমরা সর্বপ্রথম অঙ্কটা সমাধান করার সময় এই অঙ্ক ব্যতীত আদার্স অঙ্কতে আমরা লক্ষ্য রাখবো একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট কি চাইলো, অর্থাৎ এখানে কি কি চাইলো, কতে কি, খতে কি, গতে কি, এটাকে আমরা অ্যাটলিস্ট দুইবার দেখবো কি কি চাইলো। এরপরে সমন্বয়গুলো আমরা দুইবার করবো। সমন্বয় একবার পড়বো, আরেকবার পড়বো, দুইবার পড়বো। এরপরে আমরা র্যামিলটা ফলো করে অঙ্ক করা শুরু করবো, র্যামিলটা একবার দেখে অঙ্ক করা শুরু করবো। এইটা হচ্ছে অঙ্কের বিধান, ঠিক আছে? আচ্ছা, তো তদ্রূপ ভাবে আমরা র্যামিলটা দেখে ফেলছি, সমন্বয়গুলো দেখে ফেলছি। তো এখন আমরা অঙ্কটা করার দিকে যেতে পারি। তো ওইভাবে আমরা দেখলাম যে আমাদের এখানে বিশদ আয় বিবরণী করতে হবে, তাই আমরা কি করলাম, বিশদ আয় বিবরণী পড়া শুরু করলাম। সর্বপ্রথম আমরা লিখবো বিশদ আয় বিবরণী। এর আগে কি করতে হবে, কোম্পানির নামটা এখানে লিখতে হবে। কোম্পানির নামটা আমরা এখানে দেবো, এরপর লিখবো এর বিশদ আয় বিবরণী। আর নিচে দেবো কি তারিখ, অর্থাৎ কত সাল, দেখি 6 মাসের অঙ্ক না 1 বছরের অঙ্ক, লিখে দেবো যে এত এত সালের এতই ডিসেম্বর, 31শে ডিসেম্বর সমস্ত বছরের জন্য, বা 30শে জুন বা 31শে জুলাই, যেটাই থাকুক আমরা ওই তারিখ অনুযায়ী কাজটা করব, ঠিক আছে? তো যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে বিশদ বিবরণী থাকবে, নিচে তারিখ থাকবে, উপরে কোম্পানির নাম থাকবে, এইটা। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখলাম সর্বপ্রথমেই যে বিষয়টা দেওয়া আছে সেটা হচ্ছে কি বিক্রয় পরিমাণটা আমরা খুঁজে পেলাম। আচ্ছা, তাহলে বিক্রয়টা পেলাম, বিক্রয়টা লিখলাম 4,10,000। বিক্রয় আছে কত, 4,10,000, ঠিক আছে কি না আমান? আচ্ছা, বিক্রয় আছে 4,10,000। এরপরে দেখলাম আমরা বাদ দেবো বিক্রিত পণ্যের ব্যয়। এখন বিক্রিত পণ্যের ব্যয় বলতে আমরা যা বুঝি, প্রথমে নিতে হয় কি প্রারম্ভিক মজুত পণ্য, তারপরে ক্রয়, তারপরে অপ্রত্যক্ষ খরচ, এরপরে আমরা বাদ দেবো কি সমাপনী মজুত পণ্য। বাট এই অঙ্কে আমরা যেটা দেখলাম যে সমাপনী মজুত পণ্য আমাদের নাই, ক্রয়ও আমাদের নাই, ইভেন কি আমাদের এখানে প্রারম্ভিক মজুত পণ্য নাই। সমন্বয় একটা দেওয়া আছে, সমাপনী মজুত পণ্য। সমন্বয়ের ভিতরে না, বাট র্যামলির ভিতরে যে মজুত পণ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা জানি যে অঙ্কে প্রারম্ভিক মজুত পণ্য থাকে না, ক্রয় থাকে না, সেখানে সাধারণত বিক্রিত পণ্যের ব্যয় সরাসরি দেওয়া থাকে। তাহলে আমরা দেখলাম বিক্রিত পণ্যের ব্যয় সরাসরি র্যামলির ভিতরে দেওয়া আছে, কত দেওয়া আছে, 2,50,000 টাকা। তাই আমরা দিলাম বাদ বিক্রিত পণ্যের ব্যয় 2,10,000। তাই 4,10,000 থেকে 2,50,000, 4,10,000 থেকে আমি বাদ দিলাম 2,50,000। বাদ দেওয়ার পরে আমার অবশিষ্ট থাকে 1,60,000। এটা হলো আমাদের মোট মুনাফা অথবা মোট লাভ, ঠিক আছে? এটার সাথে আমরা বাদ দিই পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের ভিতরে আমরা যখন যাই তখন আমাদের সবচেয়ে সর্বপ্রথম যে বিষয়টা দেখতে হবে, এই অঙ্কের ভিতরে বেতন কোথাও আছে কিনা। বেতন থাকলে আমাদেরকে বেতনটাকে খুঁজে নিতে হবে। সর্বপ্রথম বেতন নেওয়াটা অতি উত্তম কাজ, তারপর কথা যে যেটা নাও নাথিং ম্যাটার, বাট বেতন নেওয়াটা অতি উত্তম কাজ। তাই আমি সর্বপ্রথম কি করলাম, বেতনটাকে খুঁজলাম, দেখলাম সরাসরি বেতন খরচ দেওয়া আছে 48,000, নিলাম। ভাড়া খরচ দেওয়া আছে 12,000, নিলাম। এরপর দেওয়া আছে কি প্রদত্ত কমিশন 6,000। দেখো তো প্রদত্ত কমিশন 6,000 না? আচ্ছা, এরপর আমরা দেখলাম যে এখানে আর তেমন খরচ আমরা পাচ্ছি না। এরপর আমরা যেটা পাচ্ছি, সমন্বয় বলছে প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়পনা সঞ্চিতি সৃষ্টি করতে হবে। তাহলে প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়পনা সৃষ্টি, আমরা এটা নতুন অনাদায়পনা সঞ্চিতি। তাহলে প্রাপ্য হিসাব যেই টাকাটা আছে আমাদের, কয় টাকা আছে আমাদের, 60,000 টাকা। তো 60,000 টাকার উপর 5% হয় 3,000 টাকা। তাহলে লিখলাম নতুন অনাদায়পনা সঞ্চিতি 3,000। বাদ দিলাম পুরাতন অনাদায়পনা সঞ্চিতি। আর পুরাতন অনাদায়পনা সঞ্চিতি কোথায় থাকে, রেয়ার মিলের ক্রেডিট পাশে থাকে। দেখো দেওয়া আছে রেয়ার মিলের ক্রেডিট পাশে পুরাতন অনাদায়পনা সঞ্চিতি কয় টাকা, 400 টাকা। আমরা সেই 400 টাকা এখানে নিলাম, বিয়ে করার পর আমার আসলো 2,600। আচ্ছা, তা সর্বোপরি এই কটা আইটেম যোগ করার পর আমি দেখলাম আমার যোগফল হয় 68,600। অর্থাৎ আমাদের পরিচালন ব্যয়ের পরিমাণ হলো 68,600। তো 1,60,000 থেকে এই 68,600 যদি আমি বিয়োগ করি, আমার হাত থাকে 91,400। কত থাকে, 91,400। এটা হলো আমার কি পরিচালন মুনাফা। এখন এখানে আমি ব্র্যাকেট দিলেও চলে, না দিলেও চলে, কারণ এইখানে আমি মাইনাস দিয়েছি, তাই এখানে ব্র্যাকেট দিলেও চলে, না দিলেও চলে, দিলে সমস্যা নাই। তাহলে 1,60,000 থেকে আমি 68,600 বিয়োগ করলে আমার যেটা থাকে এটা হলো পরিচালন মুনাফা 91,400। এটার পরে আমি দেখবো আমার অঙ্কের ভিতরে অন্য অন্য কোনো আয় আছে কিনা। যদি থেকে থাকে আমরা সেই আয়গুলো খুঁজে নেব। তাহলে আমরা খুঁজতে খুঁজতে দেখলাম যে আমাদের এখানে একটা অন্য অন্য আয়ের ভিতরে আছে। তাহলে আমরা লিখলাম যোগ অন্য অন্য আয়। অন্য অন্য আয়ের ভিতরে কি আছে, শুধুমাত্র একটা এন্ট্রি পাইলাম, শিক্ষানবিশ ইসলামী। শিক্ষানবিশ ইসলামী কত টাকা পেলাম, 10,000। তাই এটা কি করলাম, যেহেতু একটা এন্ট্রি সেহেতু আমি সরাসরি যোগ করে দিলাম। তাই আমার হয়ে গেল 1,01,400। আচ্ছা, তাহলে এটা আমরা দিলাম কি কর পূর্ববর্তী নেট মুনাফা। কর পূর্ববর্তী নেট মুনাফা কেন লিখলাম কর পূর্ববর্তী নেট মুনাফা, আমরা দেখছি এই অঙ্কে আয়কর সঞ্চিত রাখতে বলছে, অর্থাৎ এই অঙ্কে আয়কর আছে।
তো যদি কোনো অঙ্কে আয়কর দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কর যেহেতু বাদ দেবো, তাহলে আমরা লিখবো কি কর পূর্ববর্তী নিট মুনাফা। এরপর আমরা করটা বাদ দেওয়ার পর লিখবো কর পরবর্তী নিট মুনাফা। তাহলে কর পূর্ববর্তী নিট মুনাফা আমাদের আসলো কত? 1,01,400। এটা থেকে বাদ দিলাম কি নতুন আয়কর সঞ্চিতি। কোথায় পেলাম এটা? এই যে সমন্বয় বলছে, দেখো বলছে এখানে যে আয়কর সঞ্চিতি রাখতে হবে 12,000 টাকা। আয়কর সঞ্চিতি কত টাকা রাখতে হবে? 12,000 টাকা। এটাকে আয়কর প্রদান হিসেবে বাদ দিয়েও পারতাম, অথবা নতুন আয়কর সঞ্চিতি হিসেবে লেখা বাদ দিলে আমি পারি। তাহলে আমি কি করলাম, লিখলাম নতুন আয়কর সঞ্চিতি 12,000 বাদ দিয়ে দিলাম। তো বাদ দেওয়ার পরে যেটা পাইলাম আমার, এটার নাম হলো নিট মুনাফা অথবা কি কর পরবর্তী নেট মুনাফা। নেট মুনাফা অথবা কি কর পরবর্তী নেট মুনাফা। ঠিক আছে? এই মামুন দেখো তো আর কোনো সমস্যা থাকছে কিনা এই অংশটার ভিতরে? কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলো। সাকিব, শিহাব, কারো কোনো সমস্যা আছে? নাই। সুরদোষ, সমস্যা আছে কিনা? আচ্ছা। শুভ, সমস্যা আছে? আছে কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এইখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের কি নিট মুনাফা, অর্থাৎ কি কর পরবর্তী নিট লাভ অর্থাৎ নিট মুনাফা। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী পার্টে যাব, যেটাকে রিটেনিং আর্নিং স্টেটমেন্ট বলা হয়, অর্থাৎ কি সংরক্ষিত আয় বিবরণী বলা হয়। আমরা এখন ওই পার্টটা করব।